হ্যালো স্টুডেন্ট, তোমরা নিশ্চয়ই ভালো আছো। পৃথিবীর এই দুর্যোগময় অবস্থায় আমরা সবাই ঘরে আছি। আমি আশা করছি তোমরাও সবাই ঘরে আছো, কারণ এই রোগ ছোঁয়াচে রোগ। বাইরের সংস্পর্শে যদি কোনো রোগের সংস্পর্শে আসা যায় তাহলে এই রোগ দ্রুত ছড়ায় পড়ে। সুতরাং ঘরে থাকাই আমাদের একমাত্র উপায়। যেহেতু এই রোগের এখন পর্যন্ত আমাদের কোনো ট্রিটমেন্ট বা অ্যান্টিবায়োটিক বা যেটা বলি আমরা ভ্যাকসিন কোনো তৈরি হয়নি, সুতরাং আমরা যতদূর পারবো যে বাসার মধ্যে থাকবো এবং সবসময় চেষ্টা করবো যে এই রোগ যেন বাসার মধ্যে না আসে এবং নিজে সুস্থ থাকবো এবং ফ্যামিলিকেও সুস্থ রাখার চেষ্টা করবো। আর এর ফাঁকে কিন্তু তোমরা কখনোই পড়ালেখাটাকে কিন্তু বন্ধ রাখবে না, সবাই নিজ নিজ পড়ালেখাটা তোমাদের চালিয়ে যেতে হবে। কারণ পড়ালেখা একবার থেমে গেলে কিন্তু পড়ালেখার অভ্যাসটা যেটা সেটা তোমাদের আর থাকবে না। সুতরাং সবসময় চেষ্টা করবো পড়ালেখাটা কন্টিনিউ প্রতিদিনের মতো করার। আমরা আসি আজকে ক্লাস। আজকে আমাদের ক্লাস হলো উন্নয়ন এবং কি পরিবেশ। আমরা গত দিনে পড়ছি আমরা অষ্টম অধ্যায়, আজকে নবম অধ্যায় উন্নয়ন এবং পরিবেশ। আমরা শুরু করি আজকে ক্লাসের পড়া। তোমরা আমার নাম জানো, দুর্গাচরণ রায়, ইনস্ট্রাক্টর নমটেক কেমিস্ট্রি, রাজশাহী মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট আছে। সাবজেক্টের নাম হলো এনভায়রনমেন্টাল স্টাডিজ, বিষয় 69054 এনভায়রনমেন্টাল স্টাডিজ, ইংরেজিতে লেখা আছে। অধ্যায়ের নাম বলছে নবম অধ্যায় উন্নয়ন এবং পরিবেশ, আন্ডারস্ট্যান্ড দি ডেভেলপমেন্ট এন্ড এনভায়রনমেন্ট। প্রথমে পড়বো কিছু ছোটখাটো সংজ্ঞা, সেই সংজ্ঞাগুলো আমরা পড়ে নিই। প্রথমে পড়ি আমরা নগরায়ন। সাধারণত নগরায়ন বলতে বলছি শহর তৈরি করা। সাধারণত নগরায়ন এক ধরনের সামাজিক প্রক্রিয়া যার মাধ্যমে নগরে বা শহরে বসতি স্থাপন করে এবং শাব্দিক অর্থে নগরায়ন হতে গ্রামীণ অবস্থা থেকে নগর বা শহরে রূপান্তরিত করার একটা প্রক্রিয়া। আমরা সবাই বুঝি এটা, কারণ মানুষ কর্মের জন্য হোক, চাকরির জন্য হোক বা শিক্ষার জন্য হোক, মানুষ দিন দিন কি গ্রাম ছেড়ে শহরের দিকে গিয়ে ধাবিত হচ্ছে। এটি হলো আমাদের কি নগরায়ন। পরে আসে শিল্পায়ন। শিল্পায়ন বলতে এখানে অসম্ভব প্রক্রিয়াকে নির্দেশ করা আছে, সেই অবস্থান্তর ঘটে কৃষি থেকে কি অকৃষি থেকে। শিল্পায়ন শব্দটি মূলত কৃষি সমাজ থেকে আনুষঙ্গিক বৈশিষ্ট্যাদি এবং সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সমস্যাবলী সহ যান্ত্রিক শিল্পের বিকাশকে বোঝানো হয়েছে। শিল্পায়ন হচ্ছে যেখানে যত দ্রুত তোমার কি দেখা যাচ্ছে ইন্ডাস্ট্রি গড়ে উঠবে, সেটাই কিন্তু আমাদের কি শিল্পায়নের কি আমাদের বলবো আমাদের দেশ দ্রুত শিল্পায়নের দিকে কি ধাবিত হচ্ছে। পরে আসি টেকসই উন্নয়ন। ভবিষ্যৎ প্রজন্মের নিজস্ব চাহিদা পূরণের দক্ষতার আপোষ না করে উন্নয়ন বর্তমানের চাহিদা পূরণ করতে সক্ষম, তাকেই টেকসই। সহজে বলবো আমরা যে উন্নয়নে দেখা যাচ্ছে যে আমাদের উন্নয়ন হবে কিন্তু সাইড এফেক্ট যেটা আমরা বলি যে বর্জ্য পদার্থ থেকে শুরু করে আদার যে পদার্থগুলো উৎপন্ন হবে সেগুলো যখন পরিবেশের ক্ষতি করলেও সেটা একেবারেই নিম্ন পর্যায়ে থাকে, সেই ধরনের উন্নয়ন তখন বলা হবে তোমাকে টেকসই উন্নয়ন। পরে আসি মেগা সিটি। 1 কোটি বা অধিক জনসংখ্যা অধ্যুষিত মেট্রোপলিটন এলাকাকে বলা হয় তোমার কি মেগা সিটি। যেমন ঢাকা শহর, এটা আমাদের কি 1 কোটিরও বেশি লোক সংখ্যা আমাদের আছে, সুতরাং এই ধরনের সিটিকে বলা হচ্ছে আমাদের কি মেগা সিটি। পরবর্তী পরে আমরা টেকসই উন্নয়নের লক্ষ্য। একটু আগে জেনেছি আমরা টেকসই উন্নয়ন, এখন টেকসই উন্নয়ন কেন করতে হবে সেটা আমরা এখন জানবো। টেকসই উন্নয়নের 17টি এখানে ইন্ডিকেটর আমাদের নির্ধারণ করা হয়েছে। সেই ইন্ডিকেটরগুলো আমরা জানি। প্রথম হলো দারিদ্র বিমোচন, ক্ষুধা মুক্তি, সুস্বাস্থ্য, মানসম্মত শিক্ষা, লিঙ্গ সমতা, বিশুদ্ধ পানি ও পয় নিষ্কাশন, সাশ্রয়ী ও নবায়নযোগ্য জ্বালানি, উপযুক্ত কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি, শিল্প উদ্ভাবন ও অবকাঠামো, বৈষম্য হ্রাস, টেকসই শহর ও জনগণ, পরিমিত ভোগ, জলবায়ু বিষয়ক পদক্ষেপ, পানির নিচে প্রাণ, স্থলভাগের জীবন, শান্তি ও ন্যায় বিচার, এবং আরেকটা হলো লক্ষ্য অর্জনে কি অংশীদারিত্ব। এই সমস্ত জিনিস যদি আমরা এনশিওর করতে পারি তাহলে সেই উন্নয়নটা হবে আমাদের কি টেকসই উন্নয়ন। পরে পরিবেশ নীতির উদ্দেশ্যগুলো আমরা এখন জানবো। পরিবেশ নীতির অনেকগুলো উদ্দেশ্য আছে, কেন আমাদের এই উদ্দেশ্যগুলো জানা দরকার সেটা জানি। বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পরিবেশ গড়ে তোলা। আমরা যে অবস্থায় আছি যেন ভবিষ্যৎ প্রজন্মকে আমরা এর থেকে আরো ভালো সুন্দর পরিবেশে আমরা তাদেরকে রাখতে পারি, সেজন্য আমাদের এই কাজটা করতে হবে।
পরিবেশ সংক্রান্ত আইন কানুন ও বিধিবিধানের কি যথাযথ প্রয়োগ। মানুষ যখন তখন দেখা যাচ্ছে তার ইচ্ছা অনুসারে যা ইচ্ছা তাই করতেছে, আহ, এ ধরনের কাজের ফলে পরিবেশ যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়। সেই জন্য এই আইন কানুন এবং বিধিবিধানের যথাযথ প্রয়োগ করতে হবে। পরিবেশ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি, আমাদের সব পর্যায়ের মানুষদের কি এই পরিবেশের ভালো দিকগুলো সম্পর্কে এবং ক্ষতির দিকগুলো সম্পর্কে সবাইকে অবহিত করতে হবে। টেকসই উন্নয়ন ও পরিবেশ সুশাসন নিশ্চিত করতে হবে। আমরা টেকসই উন্নয়ন আগেই জেনেছি, সেই টেকসই উন্নয়নটাও এবং পরিবেশ উন্নয়ন সুশাসনকে নিশ্চিত করতে হবে। উন্নয়ন পরিকল্পনায় অর্থনৈতিক উন্নয়ন ও পরিবেশ ব্যবস্থাপনাকে নিশ্চিত করতে হবে। গ্রিন গ্রোথ তার মানে কি, যুব সমাজকে উৎসাহিত করতে হবে আমাদেরকে, গ্রিন গ্রোথ যেটা বলেছি আমরা। এবার নগরায়নের কারণ, কেন দিন দিন আমাদের শহরের লোক বৃদ্ধি পাচ্ছে সেটা আমরা এখন জানবো। নগরায়নের অনেক কারণ আছে, তার মধ্যে যেগুলো আমরা খুব গুরুত্বপূর্ণ মনে করছি সেগুলো এখন আমরা এখানে একটু জানবো। প্রথমে আসছি শিল্পায়ন। শিল্পায়ন নগরায়নের একটি প্রধান কারণ। শিল্পায়নের ফলে অনেক শিল্প কলকারখানা গড়ে ওঠে। শিল্প কারখানার সময় পরিচালনার জন্য প্রয়োজন হয় অনেক শ্রমিক, ফলে চাকরির সুযোগ সুবিধা বৃদ্ধি পায়। গ্রামের মানুষ চাকরি আসে গ্রাম থেকে শহরে স্থানান্তরিত হয়। তাছাড়া গ্রামে দেখা যাচ্ছে এক সিজনে কাজ থাকে, অন্য সিজনে কাজ থাকে না, সুতরাং সেই সমস্ত অসুবিধার জন্য মানুষ দিন দিন কি শহরের দিকে ধাবিত হচ্ছে। এটা একটা নগরায়নের একটা বড় কারণ। ফরাসি ব্যবসা ও বাণিজ্য, গ্রামে যে ব্যবসা করতে যত কঠিন তার চেয়ে শহরে ব্যবসা করতে আমাদেরকে তত সহজ। ব্যবসা বাণিজ্য নগরায়নের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পণ্য ও সেবার বিতরণ, বাণিজ্যিক লেনদেন জন্য আধুনিক প্রতিষ্ঠান, বিনিময় পদ্ধতি গড়ে ওঠা, যা শহর ও নগরের কি প্রসার ঘটায়। যেমন ব্যাংকিং সুবিধা, যোগাযোগ ব্যবস্থা ইত্যাদি। এই সমস্ত ব্যবসা বাণিজ্য শুধুমাত্র নগরেই সম্ভব, কিন্তু গ্রামের দিকে যথেষ্ট রাস্তাঘাট, যোগাযোগ ব্যবস্থা, তারপর কমিউনিকেশন ইত্যাদি অনেক অসুবিধার জন্য কিন্তু গ্রামের দিকে মানুষ আর ব্যবসা বাণিজ্য করতে চায় না, শহরের দিকেই ধাবিত হচ্ছে। ফরাসি সামাজিক সুবিধা ও সেবা, অনেক সামাজিক কারণ, যেমন শহরের চাকচিক্য, উন্নত জীবনযাত্রা, ভালো শিক্ষার সুবিধা, উন্নত সামাজিক অবস্থান ইত্যাদির জন্য মানুষ গ্রাম থেকে শহরমুখী হয়। এছাড়া শহরের উন্নত ঘরবাড়ি, উন্নত চিকিৎসা, বিনোদন ব্যবস্থা গ্রামে পাওয়া যায় না, কিন্তু শহরের দিকে এই জিনিসগুলো সবচেয়ে ভালো সুবিধা আছে, এই জন্য মানুষ নগরের দিকে ধাবিত হচ্ছে। এটা একটা নগরায়নের একটি অন্যতম কারণ। এরপরে আসি চাকরির সুবিধা। গ্রামের মানুষ কৃষিকাজের উপর নির্ভর করে জীবিকা নির্বাহ করে, কিন্তু অতিবৃষ্টি বা অনাবৃষ্টি বা প্রাকৃতিক দুর্যোগের কারণে বছরে সবসময় ভালো ফসল পেতে পারে। অন্যদিকে শহরের মানুষ অধিক পরিমাণ কর্মসংস্থানের সুযোগ থাকে, এই জন্য গ্রামের মানুষ শহরের চেয়ে পালিত হয়। অর্থাৎ গ্রামের সবসময় কি কাজ থাকে না, কিন্তু শহরে কিন্তু একটা না একটা সারাক্ষণ কি কাজ থাকেই থাকে, এই জন্যই মানুষ গ্রাম থেকে কি শহরের দিকে ধাবিত হচ্ছে। আধুনিকায়ন, শহরের অবকাঠামো, যোগাযোগ ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা, তথ্য প্রযুক্তি ইত্যাদি গ্রামের তুলনায় অনেক উন্নত। মানুষ মনে করে শহরে আরাম-আয়েশে জীবনযাপন করতে পারে, এজন্য গ্রামের মানুষ শহরে কি স্থানান্তরিত হচ্ছে। ফলে দেখা যাচ্ছে এই সমস্ত সুযোগ সুবিধার জন্য মানুষ নগরের দিকে গিয়ে ধাবিত হচ্ছে। গ্রাম শহরে কি রূপান্তর, এটা একটা মজার বিষয় হচ্ছে শুধুমাত্র শহরের পরিসরে বৃদ্ধি পাচ্ছে না, গ্রাম্য জীবনেও জনগোষ্ঠী শহরের সংস্কৃতি গ্রহণ করছে। অর্থাৎ গ্রামে এখন শহরের সংস্কৃতি চলে গেছে। গ্রামের মানুষ তাদের নিজস্ব সংস্কৃতির পাশাপাশি শহরের মানুষের সংস্কৃতিও অনুসরণ করছে। গ্রামকে করেছে কি শহরের রূপান্তর। ফলে দেখা যায় যে দিন দিন গ্রামও শহরে রূপান্তর হওয়ার প্রক্রিয়ায় আছে। শিক্ষার বিস্তার, গ্রামের চেয়ে শহরে শিক্ষার হার অনেক বেশি। মানুষ শিক্ষা গ্রহণের জন্য তাদের সন্তানকে শহরে পাঠায়। যে ছেলেমেয়েরা লেখাপড়া করে শহরে যায় তারা আর গ্রামে ফিরে আসে না। তাছাড়া গ্রামে যে সমস্ত স্কুল কলেজে পড়াশোনা করে মানুষ লাভবান হয়, শহরে তার থেকে শিক্ষা ব্যবস্থা অনেক ভালো বলেই মানুষ শিক্ষার লাভের জন্য শহরের দিকে ধাবিত হচ্ছে। এরপরে আসে আমরা পরিবেশের উপর নগরায়নের প্রভাব, অর্থাৎ পরিবেশে নগরায়ন বৃদ্ধি পেলে আমাদের কি কি খারাপ আমাদের সৃষ্টি হচ্ছে সেটা আমরা এখন আলোচনা করব। প্রথমে আসি গাছপালা। সাধারণত শহর এলাকায় গাছপালা কম থাকে, কারণ গাছপালা কেটেই তো আমাদের শহর তৈরি করা হয়। বেশি করে রাস্তা, দালান কোঠা, মানে বেশি করে সবুজের বিনাশ। শহরে গাছের পরিমাণ কম থাকায় বায়ু দূষক সমূহ শোষিত হতে পারে না, অক্সিজেনের অভাব দেখা দেয়। অন্যদিকে গাছ বেশি থাকলে গাছের পাতা থেকে পানি বাষ্পীভূত হয়, আবার ঠান্ডা লাগে, শব্দের তীব্রতা হ্রাস করে, পাখি পাখালির আবাসস্থল হিসেবে কাজ করে। সর্বোপরি নগরের সৌন্দর্য কি বৃদ্ধি করে। আর শহরের দিকে
গাছপালা না থাকার কারণটা আমরা সহজেই অনুমান করতে পারতেছি যে শহরে মানুষের সংখ্যা বেশি, কিন্তু গাছগাছালির সংখ্যা কি একেবারেই কম। ফলে মানুষ যে সমস্ত কার্বন ডাই অক্সাইড তথা অন্যান্য বিষাক্ত পদার্থ সৃষ্টি করতেছে, সেগুলোকে শোষণ করার মতো আমাদের উদ্ভিদ আর থাকে না। কারণ মানুষ যে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে, উদ্ভিদ সেটাকে গ্রহণ করে। অন্যান্য গ্যাসগুলো কিন্তু আমাদেরকে মানুষ সৃষ্টি হচ্ছে শহরাঞ্চলে। এজন্য এটা একটা বড় প্রভাব আমাদের নগরায়নের উপর। পরে আসে শহরের জলবায়ু। নগরায়ন স্থানীয় জলবায়ু পরিবর্তন ঘটায়। সাধারণত শহর এলাকা গ্রাম এলাকার চেয়ে বেশি গরম হয়, কারণ মানুষের সংখ্যা বেশি, গাছপালা কম, এই জন্য কিন্তু গরম বেশি হয়। কুয়াশাচ্ছন্ন ও মেঘাচ্ছন্ন থাকে। শহর এলাকায় গাড়ি, শিল্প কারখানা, চুল্লি, বৈদ্যুতিক আলো এবং সর্বোপরি শহর এলাকা গ্রাম এলাকার চেয়ে বেশি গরম হয়। বেশি পরিমাণে তাপ নির্গত হয় মানুষ বেশি থাকার জন্য। উঁচু দালান কোঠা, পিচঢালা পথ, এখানে আলোকে রিফ্লেক্ট হয়। শিল্প কারখানা, চুল্লি, বৈদ্যুতিক আলো স্বাভাবিক পরিবেশে কি বিঘ্ন সৃষ্টি করতেছে, এটাও আমাদের একটা বড় একটা প্রভাব। এরপর সে পানীয় রান অফ, রান মানে কি, যেটা আমরা দৌড়ানোর কথা বলতেছি আর কি, রাস্তার অভাব। যেটা নগরের আয়তন দিন বৃদ্ধি পায়, পানির চাহিদাও বৃদ্ধি পাচ্ছে। নগরীর পানির চাহিদাও বেড়ে নগরীর পানির চাহিদা পূরণের জন্য পানি সংরক্ষণাগার, খাল তৈরি এবং গভীর নলকূপ খননের প্রয়োজন হয়। নগরীতে পানির এই ব্যবহার গ্রামীণ এলাকার পানি সংকট সৃষ্টি করে, এমনকি ভূগর্ভস্থ পানির তলটা দিন দিন নিচে নেমে গিয়ে মারাত্মক বিপর্যয় সৃষ্টি করতে পারে। দালান কোঠা, পিচঢালা পথ, কংক্রিটের রাস্তায় থাকায় বৃষ্টির পানি দ্রুত গড়িয়ে শহরের সিওয়ারেজ পাইপ, নালা নর্দমায় অতিরিক্ত চাপ সৃষ্টি সহ নিম্নাঞ্চলকে প্লাবিত করে। নগরীর তৈলাক্ত বর্জ্য এ সমস্ত গড়িয়ে আসা বৃষ্টির পানির সাথে মিশে কি পানিকে দূষিত করে। তাহলে এটাও আমাদেরকে একটা নগরায়নের কি বড় খারাপ প্রভাব। এরপরে আসে কঠিন বর্জ্য দূষণ। কঠিন বর্জ্য উৎপাদনে গ্রামীণ মানুষের তুলনায় শহরে মানুষ বেশি ভূমিকা রাখে। শহরে বর্জ্যের মধ্যে তরি তরকারি খোসা, ডাবের খোসা, পলিথিন ব্যাগ, কাগজ, কৌটা, শিশি, বোতল ইত্যাদি নানা রকম দ্রব্যাদি অন্যতম। এ সমস্ত বর্জ্য পদার্থ সময় মতো ও সঠিক পদ্ধতিতে অপসারণের দায়িত্ব শহর কর্তৃপক্ষের হাতে ন্যস্ত থাকে। বর্তমানে আধুনিক নগরায়নের যুগে এই সমস্ত কঠিন বর্জ্য অপসারণের বৈজ্ঞানিক ব্যবস্থা থাকলেও অধিকাংশ নগরীতেই ভালো জায়গায় এগুলোকে নিক্ষেপ করা হয় না, যেখানে এই সমস্ত ময়লা আবর্জনা পচে গেলে স্থানীয় পরিবেশ নষ্ট করে। এগুলো থেকে নির্গত বিষাক্ত নিঃসরণ ভূগর্ভস্থ পানির সাথে মিশে পানিকে বিষাক্ত করে ফেলে। তাহলে এটা আমাদের আরেকটা বড় আমাদের নগরায়নের প্রভাব আমাদের পরিবেশের উপর। শব্দ দূষণ। আমরা বুঝতে পারছি শহরে যানবাহনের সংখ্যা বেশি, ইন্ডাস্ট্রির সংখ্যা বেশি, শিল্প কারখানা বেশি, ফলে শব্দ আমাদের কি বেশি মাত্রায় উৎপন্ন হয় গ্রামের তুলনায় কি শহরে। প্রতিনিয়তই শহরে মানুষ কোনো না কোনো ভাবে শব্দ দূষণের শিকার হয়। বেশিরভাগ ক্ষেত্রেই শহুরে মানুষ ট্রাকের জোরালো হাইড্রোলিক হর্ন, যানবাহনের ইঞ্জিনের শব্দ, লাউড স্পিকার, ভ্যাকুয়াম ক্লিনার, সাইরেন, কলকারখানার মেশিনারিজের শব্দ ইত্যাদি শব্দ সৃষ্টিকারী মাধ্যমে থেকে শব্দ দূষণকে শিকার হচ্ছে। ভূমির চরিত্রগত পরিবর্তন। প্রতিনিয়তই নগরের আয়তন বৃদ্ধি পায়, শহরতলির গ্রামীণ উর্বরা সমতল ফসলি জমি তাদেরকে চরিত্র পাল্টাচ্ছে। কারণ এগুলোর মানুষ উর্বরা জমি শক্তিগুলো সবগুলোকে বাড়ি বা ইত্যাদি বাসা বাড়ি তৈরি করতে ব্যবহার করছে, ফলে কি জমির চরিত্রটাও পাল্টে যাচ্ছে। এভাবে ক্রমবর্ধিষ্ণু নগরায়ন পরিবেশের উপর মারাত্মক প্রতিক্রিয়া সৃষ্টি করে। যানবাহনের ধোঁয়া, পানি সরবরাহ ও স্যানিটেশন সমস্যা ইত্যাদি নানাবিধ সমস্যা শহরের পরিবেশকে কি দুর্বিষহ করে তুলেছে। এগুলো পরিবেশের উপর কি নগরায়নের কি প্রভাব। এরপরে পড়বো আমরা শিল্পায়নের কারণ। কেন শিল্পায়ন আমাদেরকে দিন দিন বৃদ্ধি পাচ্ছে। উন্নয়নের অবিচ্ছেদ্য অংশ হচ্ছে শিল্পায়ন। যে দেশ যত বেশি শিল্পায়ন হয়েছে সে দেশ তত বেশি উন্নত। শিল্পায়নের বিভিন্ন কারণ রয়েছে। শিল্পায়নের উল্লেখযোগ্য কারণ শুনে আমরা আলোচনা করি। প্রথমটা হলো প্রাকৃতিক সম্পদের প্রাচুর্যতা। এই বিশ্ব প্রাকৃতিক সম্পদ সমৃদ্ধ, মানে প্রচুর পরিমাণ সম্পদ আমাদের কি এই প্রকৃতিতে আছে। প্রাকৃতিক সম্পদের প্রাচুর্যতা শিল্পায়নের অন্যতম কারণ। প্রাকৃতিক সম্পদকে শিল্প কারখানা তাদের কাঁচামাল হিসেবে ব্যবহার করে সহজলভ্য ইমারত সামগ্রী এবং অন্যতম হওয়ায় শিল্পায়নের গতি ত্বরান্বিত হয়। প্রাকৃতিক সম্পদের মধ্যে অন্যতম হচ্ছে কয়লা, প্রাকৃতিক গ্যাস, খনিজ তেল, লোহা, তামা, টিম্বার বা কাঠ ইত্যাদি। পরেরটা হচ্ছে আমরা পর্যাপ্ত শ্রমিকের সরবরাহ ও সব দেশের জনসংখ্যা তাদের কি জন্য পর্যাপ্ত নয়। আবার কোন কোন দেশ যেমন বাংলাদেশ, ভারত প্রভৃতি ইত্যাদি দেশের জনসংখ্যা প্রয়োজনের জন্য অনেক বেশি, ফলে
অধিক জনসংখ্যার দেশ থেকে কম জনসংখ্যার দেশে শ্রমিক প্রেরণ করা হয়, ফলে সকল দেশে প্রয়োজনীয় শ্রমিকের সরবরাহকে নিশ্চিত হয়। মাইগ্রেশনের মাধ্যমে শ্রমিকের সরবরাহ পর্যাপ্ত হওয়া শিল্পায়নের আরেকটি অনুকূল। যেমন বাংলাদেশের লোক সংখ্যা বেশি, কিন্তু আমেরিকা, কানাডা ইত্যাদি দেশে কি লোক সংখ্যা কম, ফলে আমাদের দেশ থেকে লোক কিন্তু সেই দেশে গিয়ে সেই শিল্পায়নকে ঘটাচ্ছে। পরেরটা আসে আমরা উন্নত যোগাযোগ ব্যবস্থা। উন্নত যোগাযোগ ব্যবস্থা শিল্পায়নের আরেক কারণ। উন্নত যোগাযোগ ব্যবস্থা শিল্পের জন্য প্রয়োজনীয় কাঁচামাল আনয়ন এবং উৎপাদিত পণ্যের সরবরাহ ও বিতরণ ব্যবস্থাকে সাহায্য করে। উন্নত আধুনিক যোগাযোগ ব্যবস্থায় সংযোজিত হয়েছে, যেমন উড়োজাহাজ, এক দেশ থেকে আরেক দেশে ট্রাভেলিং খুব সহজ হয়। মালগাড়ি, ট্রেন, যেমন আমাদের রাজশাহী থেকে এখন আম ঢাকা যাচ্ছে সিরিনালি, এই জন্য আরো বেশি সুবিধা হয়ে গেছে আম যারা বাগান আবাদ করে বা বাগান যাদের আছে তাদের জন্য। তারপর হচ্ছে মোবাইল কমিউনিকেশন, ইমেইল, খুব সহজে আমরা চিঠি আদান করতে পারতেছি, ফলে কে কোথায় নিচ্ছে না নিচ্ছে সব খবর আমরা দিতে পারতেছি, ফ্যাক্স ইত্যাদি। এই সকল আধুনিক যোগাযোগ ব্যবস্থা শিল্পায়নের জন্য প্রয়োজনীয় যোগাযোগ ও লেনদেন সহজ ও দ্রুততর করে শিল্পায়নকে ভূমিকা রাখছে। জনসংখ্যা বৃদ্ধি। জনসংখ্যা বৃদ্ধি শিল্পের অন্যতম প্রধান কারণ। জনসংখ্যা বৃদ্ধি পাওয়া মানে চাহিদা বৃদ্ধি পাওয়া, চাহিদা বৃদ্ধি পাওয়া মানে পণ্যের সরবরাহ বৃদ্ধি পাওয়া, আর পণ্যের সরবরাহ বৃদ্ধি করতে প্রয়োজন হয় কি শিল্পায়নের। তাই জনসংখ্যা বৃদ্ধির সাথে তাল মিলিয়ে দ্রুত শিল্পায়নে কি হচ্ছে। আমরা আমাদের দেশের আয়তন কিন্তু বৃদ্ধি পায়নি, সুতরাং সেই আয়তন বৃদ্ধি না পাইলেও আমাদের জনসংখ্যা কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। সুতরাং অতিরিক্ত জনসংখ্যার জন্য আমাদেরকে দ্রুত শিল্পায়নের দিকে ধাবিত হতে বাধ্য হচ্ছে, কারণ শিল্পায়ন যত বেশি হবে তাতে সেই দেশ তত কি উন্নত হবে, কারণ আমরা বাধ্য হয়ে এখন শিল্পায়নের দিকে আমরা ধাবিত হচ্ছি। প্রযুক্তিগত সুবিধা। প্রযুক্তিতে বিশ্ব অনেক এগিয়ে গেছে, বিভিন্ন প্রযুক্তি কাজে লাগিয়ে গড়ে উঠেছে অনেক শিল্প, এজন্য প্রযুক্তিগত সুবিধাও শিল্পায়নের একটি নিয়ামক হিসেবে কি কাজ করছে। পরেরটা আসে সরকারের বন্ধুসুলভ নীতি। শিল্পায়নের আরেকটি কারণ সরকারের বন্ধুসুলভ নীতি। শিল্প উদ্যোক্তাদের জন্য সরকার নানাবিধ সুযোগ সুবিধা দিয়ে থাকে, তার মধ্যে ভূমির অনুমোদন, নিরাপত্তা, সাহায্য সহযোগিতা অন্যতম। এই সকল সুযোগ সুবিধা শিল্পায়নের ভূমিকা। যেমন আমাদের দেশ এই করোনা পরিস্থিতিতে দেখা যাচ্ছে সরকার গার্মেন্ট মালিকদের শ্রমিকদের বেতন বা অন্যান্য সুযোগ সুবিধা দেওয়ার জন্য কি প্রণোদনা ঘোষণা করছে। তাহলে এটাও কিন্তু আমাদের একটা সরকারের বন্ধুসুলভ স্বভাব নীতির জন্য শিল্পায়ন কি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। নতুন উদ্ভাবন। প্রতিনিয়ত নতুন নতুন ধারণা ও প্রযুক্তির উদ্ভাবন হচ্ছে, নতুন উদ্ভাবনকে ভিত্তি করে গড়ে উঠেছে শিল্প, ফলে শিল্পায়ন হচ্ছে কি দ্রুত। জীবনযাত্রা মান উন্নয়ন। মানুষের জীবনযাত্রার মান যত উন্নত হয় তার তত আধুনিক উন্নত বেশি বেশি পণ্য সামগ্রী প্রয়োজন হয়। এই আধুনিক উন্নত অধিক পণ্য সরবরাহ নিশ্চিত করতে আমাদের কি শিল্পায়ন ঘটছে। মূলধনের প্রাচুর্যতা। অনেক দেশ ও মানুষের রয়েছে মূলধনের প্রাচুর্যতা। এই মূলধন অলসভাবে না রেখে তারা বিনিয়োগ করতে চায়, তারা অধিক বিনিয়োগ মানে শিল্প প্রসারিত থাকে শিল্পায়ন, ফলে সে দেশের তত কি উন্নত হচ্ছে। এরপর আসি উন্নত যন্ত্রপাতির উদ্ভাবন। বর্তমানে নিত্য নতুন উন্নত প্রযুক্তির যন্ত্রপাতির উদ্ভাবন হচ্ছে, যারা উন্নত মানের পণ্য সামগ্রীর চাহিদা সৃষ্টি হচ্ছে। যেমন আধুনিক যুগে ওয়াশিং মেশিন আবিষ্কারের ফলে মানুষ এটি ক্রয়ের অভাব অনুভব করছে, কারণ এখন দেখা যাচ্ছে মানুষ আর হাত দিয়ে কাপড় কাচতে চায় না, ফলে আরামায়েশের জন্য আমাদের কি শিল্পায়ন কি দ্রুত হচ্ছে। আরো কিছু কারণ আছে, আমরা সংক্ষিপ্ত একটু জেনে নিই। ক্রমবর্ধমান মানুষের নিত্য নতুন চাহিদা পূরণের নিমিত্তে শিল্পায়নের গতি কি ত্বরান্বিত হয়। বাজারমুখী অর্থনীতি। অনগ্রসর কৃষি ব্যবস্থা ও কৃষি অর্থনীতির অনিশ্চয়তা, গ্রামে কর্মসংস্থানের সীমিত সুযোগ, জীবনযাত্রার মান উন্নয়ন, যোগাযোগ ও পরিবহন ব্যবস্থার উন্নয়ন, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন ও ব্যবহার, আর্থসামাজিক মান উন্নয়ন, কারখানা ও যন্ত্রপাতিতে উচ্চমাত্রার পুঁজি কি বিনিয়োগ, শিল্পোৎপাদন কৌশল বিজ্ঞানের কি প্রয়োগ, অধিক নগরায়ন শিল্পায়ন সৃষ্টি থেকে সহায়ক, বিজ্ঞানের অগ্রযাত্রা ও জীবনযাত্রার আধুনিকরণ। এরপরে করবো আমরা পরিবেশের উপর শিল্পায়নের প্রভাব, অর্থাৎ আমরা একটু আগে জানলাম পরিবেশের শিল্পায়নের কারণ। এখন শিল্পায়ন দ্রুত বৃদ্ধি পেলে আমাদের পরিবেশে কি খারাপ প্রভাব সৃষ্টি করে সেটা আমরা এখন আলোচনা করবো। আধুনিক শিল্প ও প্রযুক্তি আমাদের যে পণ্য উপহার দিচ্ছে তা মানুষের জন্য নিত্য প্রয়োজনীয় ও উপকারী হলেও পরিবেশের উপর এগুলো মারাত্মক প্রভাব ফেলছে। এই সমস্ত পণ্যের মধ্যে টেলিভিশন সেট, এয়ার কন্ডিশনার, ডিটারজেন্ট, প্লাস্টিক, কম্পিউটার, ল্যাপটপ, মাইক্রো কম্পিউটার, সিনথেটিক ফাইবার জিনিসপত্র,
সিনথেটিক রাসায়নিক সার, কীটনাশক অন্যতম। এই সমস্ত পণ্য সবই আধুনিক শিল্পায়নের অবদান। নিচে কিছু নমুনা নিচে আমরা কি এখন আলোচনা করব। কীটপতঙ্গ নিধন ও কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য বাজারে এলো কীটনাশক ডিডিটি, যা ব্যবহারে মানুষ ও অন্যান্য প্রাণীর উপর মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি করে। মানুষের জন্য দুধ ও মাংসের চাহিদা পূরণের লক্ষ্যে ব্যাপক ভিত্তিতে হাঁস, মুরগি ও গবাদি পশুর খামার গড়ে ওঠার সাথে সংশ্লিষ্ট শিল্প কারখানাও গড়ে উঠেছে। এই সমস্ত খাবার ও শিল্প কারখানা থেকে যে জৈব আবর্জনা উৎপাদিত হয় তা বেশিরভাগ ক্ষেত্রেই পরিশোধন ছাড়া নদী, নালা, খাল, বিলে অবমুক্ত করা হচ্ছে। ফলে যেমন পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি মানুষের স্বাস্থ্যহানিও ঘটছে। সিনথেটিক ফাইবার, কীটনাশক, ডিটারজেন্ট, প্লাস্টিক এবং সিনথেটিক রাবার তৈরি শিল্প কারখানা কাঁচামাল হিসেবে ব্যাপকভাবে সিনথেটিক জৈব রাসায়নিক পদার্থটি ব্যবহৃত হচ্ছে। ক্লোরিন ও পারদের মতো বিষাক্ত পদার্থ এগুলোর মধ্যে অন্যতম। বর্ধিত হারে পারদ খাদ্য শিকলের ফুড চেইন এর মাধ্যমে পানি থেকে মাছ এবং মাছ থেকে মানুষের শরীরে চলে আসছে, যা মানুষের স্বাস্থ্যহানি সহ জলজ ইকোসিস্টেমে মারাত্মক প্রভাব ফেলছে। ব্যাপক ভিত্তিতে গাড়ি শিল্প গড়ে ওঠায় দেশে দেশে গাড়ির ব্যবহার বৃদ্ধি পাচ্ছে এবং বর্ধিত হারে বায়ু দূষণকে সমস্যা। যেমন আমাদের সকল মোটরসাইকেলের এখন আমাদের বাংলাদেশে অ্যাসেম্বল হচ্ছে, আগে কিন্তু এতগুলো ছিল না। ফলে দেখা যাচ্ছে এখন এই সমস্ত শিল্প গড়ে ওঠায় আমাদের গাড়ির ব্যবহার বৃদ্ধি পাচ্ছে এবং বর্ধিত হারে বায়ু দূষণ সমস্যাকে সৃষ্টি করছে। একবার ব্যবহারযোগ্য বোতল, সিরিঞ্জ, প্যাকিং সামগ্রী ইত্যাদি বর্জ্য সমস্যা যেগুলো হাসপাতাল বা বিভিন্ন ক্লিনিক বা স্বাস্থ্য সেবা কেন্দ্র থেকে এগুলো আমাদের কি ক্ষতি হচ্ছে। শিল্পায়নের জন্য দরকার বিদ্যুৎ শক্তি, আর বিদ্যুৎ শক্তি উৎপাদনের জন্য দরকার কি বিদ্যুৎ কেন্দ্র। বিদ্যুৎ কেন্দ্র থেকে নির্গত সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন অক্সাইড বায়ু দূষণ ও অ্যাসিড বৃষ্টির সৃষ্টির জন্য কি দায়ী। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে নির্গত তেজস্ক্রিয় নির্গমনকে আসন করে। যেমন আমাদের পাবনার ঈশ্বরদীতে আমাদের গড়ে উঠেছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ফলে এখানে যে তেজস্ক্রিয় পদার্থগুলো নির্গত হবে সেগুলো যদি আমাদের সঠিকভাবে নির্গমন না করা হয়, তাহলে পরিবেশের জন্য অনেকটা হুমকি স্বরূপ আমাদের হয়ে উঠবে। পরিবেশের উপর শিল্পায়নের প্রভাব আমরা আরো কিছু সংক্ষিপ্ত আলোচনা করি। শিল্প বর্জ্য কারখানা হতে পানিতে মিশে পানিকে কি দূষিত করে। বিভিন্ন ধরনের পানিবাহিত রোগের কি সৃষ্টি হয়। গাছপালা, সবুজ ও বনাঞ্চল ধ্বংস হয়। কলকারখানা হতে নির্গত কালো ধোঁয়া পরিবেশকে দূষিত করে। শিল্পায়নের ফলে শিল্পোন্নত শহরগুলোতে জনসংখ্যার ঘনত্ব বৃদ্ধি পায়, ফলে যানজট সহ বিভিন্ন সমস্যা সৃষ্টি হয়। যেমন আমাদের ঢাকা, চট্টগ্রাম বিভাগীয় যেগুলো শহর আছে সেগুলো সবগুলোতে আমাদের এখন যানজট হচ্ছে নিত্যদিনের সমস্যা। শিল্প দূষণ থেকে আমরা কি করে এখন পরিত্রাণ পাবো সেটার কিছু উপায়গুলো আমরা জানবো। বাংলাদেশের শিল্প দূষণের মাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, এটা আমরা আগে জেনেছি। শিল্প দূষণের হাত থেকে পরিবেশকে বাঁচাতে নিম্নবর্ণিত পদক্ষেপ গ্রহণ করা আমাদের প্রয়োজন। আইনের প্রয়োগ, শিল্প দূষণ প্রতিরোধ করতে আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করা প্রয়োজন। এ ব্যাপারে পরিবেশ অধিদপ্তর কর্তৃক প্রস্তাবকৃত আইন কি নিম্নরূপ। নতুন শিল্প করার ক্ষেত্রে শিল্প দপ্তরের সাথে সাথে পরিবেশ অধিদপ্তর থেকে ছাড়পত্র গ্রহণ করতে হবে। শিল্পের দূষণ পদার্থের নিরাপদ নির্গমনের ব্যবস্থা থাকতে হবে। আইন ভঙ্গকারী বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে, যেন এই আইন ভঙ্গকারীর ক্ষতিপূরণ দেখে অন্য কেউ এটা করতে সাহস না পায়। সকল নতুন পরিকল্পনা গ্রহণের পূর্বে পরিবেশ বিষয়ক মূল্যায়ন এবং যেখানে প্রয়োজন বিস্তারিত পরিবেশ বিষয়ক প্রতিক্রিয়ার মূল্যায়ন করতে হবে। দূষণ নিয়ন্ত্রণ নম্বরে আসি আমরা। যেখানে পরিবেশ বিষয়ক আইন প্রয়োগ সম্ভব হবে না, সেখানে অবশ্যই দূষণ নিয়ন্ত্রণ প্ল্যান্ট স্থাপন করে পরিবেশ দূষণ প্রতিরোধ করতে হবে। যদি সম্ভবপর হয় তবে বিপজ্জনক বর্জ্যের পুনরাবৃত্তি প্রক্রিয়ায় পরিশোধন ব্যবস্থা গ্রহণ করতে হবে, অর্থাৎ রিসাইক্লিং এর ব্যবস্থা করতে হবে। জনসচেতনতা, এটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা দিক। প্রাইমারি লেভেল থেকে শিক্ষার সকল স্তরে পরিবেশ শিক্ষা সংগ্রহ অব্যাহত রাখা যেতে পারে। তাহলে দেখা যাবে আমাদের ছোট থেকেই পরিবেশের সম্পর্কে আমাদের সকল নতুন প্রজন্মের মধ্যে একটা ধারণা জন্মাবে। ফলে দেখা যাবে আস্তে আস্তে তারা পরিবেশের খারাপ ভালো সম্পর্কে জানবে। ফলে পরিবেশ আমাদেরকে অনেকটা ভালো রাখা সম্ভব। গণমাধ্যমে নিয়মিত পরিবেশ দূষণের প্রভাব প্রচার করা যেতে পারে। Any question, please? Thank you, my dear student, for enjoying. এরপরে যদি কোনো কারো তোমাদের থাকে
পরবর্তীতে তোমরা যদি কোনো সমস্যা থাকে পরবর্তীতে আমাকে মেসেঞ্জারে হোক, ফোনে হোক, যে যেভাবে পারো তোমরা আমার সাথে যোগাযোগ করবে। আমরা পরবর্তীতে এগুলো সলিউশন দেওয়ার চেষ্টা করবো। তোমরা ভালো থাকো, সবাই ভালো থাকো। আমরা নিজে ঘরে থাকি, বাসায় থাকি, বাইরে অকারণে ঘোরাফেরা করবো না, নিজে আক্রান্ত হব না কোভিড-19 এবং পরিবারকেও আমরা সুস্থ রাখবো। সবাইকে ধন্যবাদ। আমরা পরবর্তী দিনে আবার নতুন ক্লাসের সাথে আবার কথা হবে। থ্যাংক ইউ সবাইকে।